এখনকার দিনে প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করেছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সোশ্যাল ম্যারেজ করতে চাইছে তাদের হয়েছে যত জ্বালা। যদিও আগে কিন্তু এই জ্বালা ছিল না। তখন বেশিরভাগ বিয়ে যেমন খোঁজখবর নিয়ে হতো, তেমনি তারা সংসারও করতো সুখে দুঃখে। এখন সময় পাল্টিয়েছে, ঠিকমতো খোঁজখবর নিয়ে এগোলেও ভোগান্তির একটা ভয় থেকেই যায়। আজকাল অবশ্য অনেক প্রেমের বিয়েও 2-4 বছর যেতে না যেতেই টালমাটাল খেতে শুরু করেছে। আসলে এখনকার মেয়েরা কম বেশি সবাই শিক্ষিত, উচ্চশিক্ষিত, তাই তারা স্বনির্ভর হতে চায়। আগের মতো হুটহাট করে এখন আর কেউ বিয়ে করতে চায় না। তার জলজান্ত উদাহরণ আমার পরিচিত প্রায় 20-25 জন ছেলে সমেত আমি নিজেও, আমার মামার ছেলে সঞ্জয়ও। আমার এই পরিচিতদের বাইরেও যে কত শত শত ছেলে আছে কে জানে। আমার মামার ছেলে সঞ্জয় মোটামুটি একটা ভালো চাকরি করে, তবু তার 26 বছর বয়স থেকে বিয়ের চেষ্টা করতে করতে এখন 38, এখনও তার বিয়ে হয়নি, দেখাশোনা চলছে। বিয়েটা কেন হয়নি সেটা সঠিক জানা নেই, তবে শুনেছি মামাদের দাবি দেওয়া আছে বলে হয়তো তেমন পাত্রী পাওয়া যাচ্ছে না। চিন্তাটা আমার মায়ের এখানেই। তাহলে তার একমাত্র ছেলের কি হবে? তার তো কোনো দাবি দেওয়া নেই, তিনি শুধু চান তার ছেলের জন্য একজন সুলক্ষণা লক্ষ্মীমন্ত বউ, আর কিছু না। ঘটকের ওপর পুরোপুরি নির্ভর না করে মা নিজেও খোঁজ খবর নিয়ে দুটো মেয়ে দেখে এসেছেন। আবার ঘটকও গোটা 4 মেয়ের ছবি এনে মাকে দেখিয়েছেন। এমনকি একদিন সঙ্গে করে নিয়ে একটা মেয়েকে দেখিয়েও নিয়ে এসেছেন। মার পছন্দ হয়নি, ছবির মেয়েগুলোও না। মা নিজে যে 2জন মেয়ে দেখতে গিয়েছিলেন তাদের মধ্যে একজনকে মার পছন্দ হলেও 60,000 টাকার নিচে ছেলে মাইনে পায় শুনে মেয়েটি বিয়ে করবে না বলে মাকে পরিষ্কার জানিয়ে দেয়। মা খুবই চিন্তায় আছেন। তার ছেলের 27 বছর বয়স হয়ে গেল, অথচ একটা পছন্দসই মেয়ে কিছুতেই পাচ্ছেন না। মায়ের পছন্দ কিন্তু খুবই সিম্পল, আহামরি সুন্দরী না হলেও চলবে, তবে অবশ্যই সংসারী আর সুলক্ষণা হতে হবে। চাকরি বাকরি করলে ভালো, না করলেও অসুবিধে নেই। মা মোটামুটি দেখাদেখি করতে করতে বছর 1.5 পার করে ফেলেছেন, আজ অবধি সংসারী আর সুলক্ষণা মেয়ে উনি খুঁজে পাননি। সেদিন রবিবার ছিল, বাজার দোকান করে এসে টিফিন খেয়ে পাড়ার ক্লাবে গিয়েছিলাম। সেখান থেকে 1টার দিকে বাড়ি ফিরে স্নান করে মা আর আমি একসাথে খেতে বসেছি। ডাল আর আলু পোস্ত দিয়ে সবে খাওয়া শুরু করেছি, মা বললেন সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসের 7 তারিখে। খেতে খেতে বললাম, কোন সঞ্জয়? খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে মা বললেন, সঞ্জয় তোর মামার ছেলে, তারও বিয়ে ঠিক হয়ে গেল, এখন শুধু তুই পড়ে রইলি। আর একটু আলু পোস্ত দাও বলে বললাম। সঞ্জয়দার বয়স হয়ে যাচ্ছিল, বিয়েটার খুব দরকার ছিল। এরপর হলে কথা শেষ করতে না দিয়ে 1 হাতা আলু পোস্ত আমার পাতে দিয়ে মা বললেন, কী ছেলে তুই, আজ পর্যন্ত একটা মেয়ে পছন্দ করতে পারলি না। ট্রেনে বাসে যাতায়াত করিস, এত এদিক সেদিক ঘুরিস, চোখে কি একটা ভালো মেয়ে পড়ে না? মার কথা শুনে খাওয়া বন্ধ করে অবাক হয়ে মার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেছিলাম, পড়বে না কেন, পড়ে। কিন্তু তাই বলে তাদের কাছে গিয়ে যদি বলি আপনাকে আমার ভালো লেগেছে, আমাকে বিয়ে করবেন, তখন হয়তো মারের চোটে হসপিটালে ভর্তি হতে হবে। মা বললেন, আমি কি তোকে তাই বলেছি? আমি বলতে চেয়েছি তোর যাকে দেখে পছন্দ হবে তার নাম ধাম যেভাবেই হোক আমাকে জোগাড় করে দিবি, তারপর আমি গিয়ে কথা বলবো। সেই মুহূর্তেই মার আজগুবি কথার আর কোনো উত্তর না দিলেও বুঝতে পারলাম সঞ্জয়দার বিয়ে ঠিক হয়ে গেছে দেখে আমার বিয়ে নিয়ে মা খুব টেনশানে আছেন। কথা না বাড়িয়ে চুপচাপ খেতে লাগলাম। রবীন্দ্র জয়ন্তীর সকালে প্রভাত ফেরিতে মেয়েটাকে দেখলাম একটা লাল পেড়ে শাড়ি পরে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একে ছুটির দিন, তার উপর আজকে আমার বাবা মায়ের বিয়ের দিন ছিল বলে বাজারে এসেছিলাম বাবার ছবিতে দেওয়ার জন্য একটা মালা
বাবার ফেভারিট মিষ্টি রসমালাই, সবজি আর একটু মাংস কিনবো বলে। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই মোবাইলে প্রভাত ফেরির ছবি তুলছিল। আমিও আমার বাজারের ব্যাগটা সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে সামনে এগিয়ে গিয়ে গ্রুপের মধ্যে থেকে সেই মেয়েটার ছবি নিলাম একটু জুম করে। গান গাইতে গাইতে প্রভাত ফেরির ছেলে মেয়েগুলো রবীন্দ্র সৈকতের দিকে চলে গেল। বাজার থেকে তাড়াতাড়ি সব কিনে বাড়িতে এসে রান্নাঘরের সামনে ফুলের মালা, মিষ্টি আর বাজারের ব্যাগ রেখে কিছু না খেয়ে সাইকেলটা নিয়ে আবার বেরোচ্ছি রবীন্দ্র সৈকতে গিয়ে মেয়েটিকে দেখব বলে। মা পিছনে ডেকে চলেছেন, ওরে আকাশ, রুটিটা অন্তত খেয়ে যা। রবীন্দ্র সৈকতরা পুরো ঘুরে দেখলাম, প্রভাত ফেরিতে দেখা সেই মেয়েটিকে দেখতে পেলাম না। শেষে চেনা জানার মধ্যে পাড়ার বাবলুদার ভাই সমরেশকে দেখলাম একটা গাছের গায়ে হেলান দিয়ে বসে গান শুনছি। এগিয়ে গিয়ে সমরেশকে বললাম, তুই কি প্রভাত ফেরিতে ছিলিস? সে বলল, হ্যাঁ ছিলাম। কোনো রকম ভনিতা না করে পকেট থেকে মোবাইল বার করে ছবিটা দেখিয়ে বললাম, একে চিনিস? সমরেশ ছবিটা দেখে কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চিনি, কিন্তু তোমার কাছে ওর ছবি কেন? বললাম, খুব দরকার, বাড়ির ঠিকানাটা জানিস? ছবির পর ঠিকানা জিজ্ঞাসা করাতে সমরেশ একটু অবাক হয়ে বলল, আকাশদা ঠিক করে বলো তো ব্যাপারটা কি? কয়েক সেকেন্ড চুপ করে থেকে ভেবে নিলাম সমরেশকে বলা কি ঠিক হবে। সঙ্গে সঙ্গে ঠিক করে নিলাম, বলেই দেখি না। বলে ফেললাম, মেয়েটিকে প্রভাত ফেরিতে দেখে আমার ভালো লেগেছে, তাই ওর সম্বন্ধে সব খবরাখবর নিতে চাই, বিশেষ করে ওর নাম আর সে কোনো সম্পর্কের মধ্যে আছে কিনা। সমরেশ হেসে বলল, সব জানার পর কি মাসিমাকে পাঠাবে বিয়ের প্রস্তাব দিয়ে? বললাম, মাসিমার আগে আমি নিজে কথা বলে দেখতে চাই। সমরেশ বলল, মৈত্র বাগানের ওখানে কালীবাড়ি পাড়ায় থাকে, নাম ইভা, সেকেন্ড ইয়ারে পড়ে। এখনও পর্যন্ত যতদূর জানি ইভা কোনো রিলেশনের মধ্যে না থাকলেও ও কিন্তু একটু রাশভারী আর জেদি মেয়ে, তবে খুবই সোশ্যাল। বললাম, সোশ্যাল বলতে? সমরেশ বলল, সোশ্যাল বলতে রক্তদান শিবির, পথ শিশুদের জন্য চাঁদা তোলা, রবীন্দ্র জয়ন্তীর মতো অনুষ্ঠানে সে নিজে থেকেই যোগ দেয়। তুই ওর এত খবর রাখিস, মানে কি তোরা একসাথে পড়িস? বলে সমরেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সমরেশ একটু হেসে বলল, পড়ি, কিন্তু ওই পর্যন্তই, পাতা টাতা খুব একটা দেয় না। কথা বলতে বলতে প্রভাত ফেরি কমিটি সমরেশকে গান গাইবার জন্য ডাকলো দেখে সে উঠে বলল, একটা ব্যাপারে তোমাকে কনফার্ম করতে পারি, তুমি যদি সাহস করে এগিয়ে যেতে পারো আর সাকসেস হও, তবে যেন মেয়েটা কিন্তু সত্যিই ভালো। একটু হাসলাম। সমরেশ চলে যাবার জন্য পা বাড়ালো। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম সমরেশের গান শুনবো বলে। সমরেশ একটা গান শেষ করে দ্বিতীয় গান শুরু করলো। খিদেতে অনেকক্ষণ ধরে পেট চোঁচো করছে দেখে আর থাকতে পারলাম না। পার্ক থেকে বেরিয়ে রাস্তায় কোনায় রাখা সাইকেলের লক খুলে তাতে চেপে বাড়ির উদ্দেশ্যে চালাতে চালাতে ভাবতে লাগলাম, ইভার ব্যাপারে মাকে বলবার আগে নিজে একবার চেষ্টা করে দেখব। যদি নাকচ হই ব্যাপারটা পুরো চেপে যাব, কেউ জানতে পারবে না। বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি তখন মনে হলো আজ যখন বাড়িতে আছি বিকেলের দিকে একবার ইভাদের বাড়িটা তো খোঁজ করে দেখে আসতে পারি। সাইকেলটা উঠোনে রেখে মাকে খেতে দাও বলে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে পাখাটা চালিয়ে দিয়ে ডাইনিং টেবিলে সবে বসেছি, মা রুটি তরকারি দিয়ে বললেন, তখন বাজারটা ফেলে দিয়ে না খেয়ে চলে গেলি, কোথায় গিয়েছিলিস? একটু দরকার ছিল বলে রুটি আর আলুর তরকারি মুখে দিয়ে শোকেসের উপর রাখা বাবার ছবিটাতে সকালে আনা রজনীগন্ধার মালাটা পরানো, সামনে একটা কাঁচের বাটিতে চামচ আর রসমালাই রাখা। ছবিটার দিকে তাকিয়ে মনে পড়তে লাগলো 4 বছর আগে বাবা অফিসে নিজের টেবিলে বসে কাজ করতে করতে পাশের টেবিলের কলিগ বন্ধুকে শুধু বলতে পেরেছিলেন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
তারপরই তিনি টেবিলের ওপর খোলা ফাইলে মাথাটা রেখে ঘাড় কাত করে শুয়ে পড়লেন। হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা বলেন হি ইজ নো মোর। বাবাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাকে বাবার ফোন থেকে অফিস কলিগরা এমনকি মাও বেশ কয়েকবার ফোন করেছিলেন। সেই মুহূর্তে আমি একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে ইন্টারভিউ দিচ্ছিলাম বলে ফোনটা অফ করা ছিল, তাই খবরটা পাই ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে ফোনের সুইচ অন করতেই। বাবার মৃত্যুর পর মা আর আমি ফাইলপত্র নিয়ে 2 বছর ধরে অফিস বস, বড়বাবু, এসডিও, ডিএম করে শেষে বাবার চাকরিটা পাই। যথারীতি 5:30টার পর মৈত্র বাগানে এসে কালীবাড়ি পাড়া কোথায় খোঁজ করে 2-5 জনকে জিজ্ঞাসা করবার পর একজন বাড়িটা দেখিয়ে দিল। বাড়িটার সামনে এসে লোহার গেট খুলে 2টো সিঁড়ি ভেঙে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দরজা খুলে পর্দা সরিয়ে একজন মাঝবয়সী ভদ্রমহিলা সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি কাউকে খুঁজছেন? ভদ্রমহিলাকে নমস্কার করে বললাম, ইভা আছে? ভদ্রমহিলা আমাকে ভালো করে দেখে বললেন, হ্যাঁ আছে, কিন্তু আপনি কে? ইভা কি আপনাকে চেনে? বললাম, না। ভদ্রমহিলা বললেন, তাহলে ইভার সাথে আপনার কি দরকার? একটু হেসে বললাম, বলবো, ভেতরে আসতে বলবেন না? ভদ্রমহিলা এবার যেন একটু অসন্তুষ্ট হয়ে আমাকে আপাদমস্তক ভালো করে দেখলেন। তারপর বললেন, আসুন। সিলিং ফ্যানের সুইচ দিয়ে সোফায় বসতে বলে নিজে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন, বলুন কি বলবেন? চারদিক একবার চোখ ঘুরিয়ে সোফায় এসে বসলাম। ইভাকে একবার ডাকুন না, তার সামনেই বলি। মনে হলো ভদ্রমহিলা বেশ বিরক্ত হলেন। চোখ মুখ কুঁচকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? কোথা থেকে আসছেন? আর ইভাকেই বা কেন আপনার দরকার সেটাই তো বুঝতে পারছি না। ঢোক গিলে সাহস করে একদমে বলে ফেললাম, ইভাকে বিয়ে করতে চাই। ভদ্রমহিলা হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন। দেখলাম ভেতরের ঘরের দরজার সামনে ইভা এসে দাঁড়ালো, একদম সিম্পল পোশাকে, জাস্ট একটা চুড়িদার পরা, কোনো সাজগোজ নেই, অথচ চোখ ফেরানো দায়। উঠে নমস্কার করে হাসি হাসি মুখে বললাম, আমি আকাশ। প্রভাত ফেরিতে আপনাকে দেখে আমার ভালো লাগে, তারপর খোঁজ খবর নিয়ে আপনার বাড়িতে এসেছি। এখন আপনি সম্মতি দিলে আমার মা এসে বিয়ের ব্যাপারে কথা বলবে। আমি কথাগুলো যখন বলছিলাম ইভা তখন আমাকে লক্ষ্য করতে করতে ভদ্রমহিলার পাশের চেয়ারটায় বসে আমার কথা শেষ হওয়া মাত্র আমাকে বসতে বলে। মার দিকে ফিরে বলল, মা তুমি একটু চায়ের ব্যবস্থা করো, আমি কথা বলছি। ইভার মা চা বানানোর জন্য উঠে গেলে ইভা বলল, আপনি কি করেন? বললাম, বিডিও অফিসে চাকরি করি। প্রয়োজন হলে কি পোস্টে চাকরি করি নাম ঠিকানা নিয়ে রাখতে পারেন। ইভা মুখটা গম্ভীর করে বলল, তার দরকার হবে না, কারণ সামনের আষাঢ় মাসে আমার বিয়ে। কথাটা শোনা মাত্র আমার যে কি হলো, মনের জোর ইচ্ছে সব যেন নিমেষে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু মুখ থেকে বেরোলো একটাই কথা, তাও যেন অস্পষ্ট, ও। ক্রমশ কী হয় দেখুন পরের পর্বে।